সি বিন্দুতে যদি উৎপাদন হয় আমরা আসলে কি দেখাবো বা কি হয় সি বিন্দুতে উৎপাদন করলে। আচ্ছা, প্রথমে তোমাদেরকে জানতে হবে এই যে রেখাটা, এই রেখাটাকে আমরা বলতেছি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন রেখা না, উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা জানি যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দু বর্তমান সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। আবার শোনো, উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দু বর্তমান সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুইটা দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। অর্থাৎ এই যে রেখাটার প্রত্যেকটা বিন্দু, এই বিভিন্ন ধরনের বিন্দু, এগুলা প্রত্যেকটা মনে করে বিন্দু দিলাম, কোটি কোটি বিন্দু, প্রত্যেকটা বিন্দু কি দেখাবে? আম এবং জামের বিভিন্ন উৎপাদনের সম্ভাবনা। কিভাবে? তোমার সম্পদ এবং প্রযুক্তির সাপেক্ষে। মনে করো তোমার দেশে 10 লাখ টাকা এবং 10,000 শ্রমিক আছে। এই 10 লাখ টাকা এবং 10,000 শ্রমিক তোমার দেশে কি পরিমাণ আম এবং কি পরিমাণ জাম উৎপাদন করবে তা এই রেখার মাধ্যমে দেখানো হবে। এই হচ্ছে তোমার উৎপাদন সম্ভাবনা রেখার ব্যাখ্যা। এখন তোমাকে বলছে যে এই সি বিন্দু আসলে কি নির্দেশ করে। দেখো, আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখার উপর প্রত্যেকটি বিন্দুকে বলে দক্ষ বিন্দু। কি বলে? দক্ষ বিন্দু। আবার শোনো, উৎপাদন সম্ভাবনা রেখার উপর প্রতিষ্ঠিত প্রত্যেকটি বিন্দুকে বলে দক্ষ বিন্দু। এখানে ধরো একটা বিন্দু নিলাম, উৎপাদন সম্ভাবনা রেখা বাইরে অবস্থান করতেছে এই বিন্দুটা, এই বিন্দুকে বলে অর্জনযোগ্য বিন্দু। এই বিন্দুতে তুমি যাইতে পারবা না। কেন? কারণ এই পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি তোমার দেশে নাই। আবার এই ভিতরে যদি কোনো বিন্দু দাও, এই বিন্দুকে বলা হচ্ছে অদক্ষ বিন্দু। কি বিন্দু বলে? অদক্ষ বিন্দু। কেন অদক্ষ বিন্দু? তোমার দেশে সম্পদ আছে এই পরিমাণ, সম্পদ তুমি উৎপাদন করছো এই জায়গায়, তার মানে অনেক সম্পদ তোমার অযথা পড়ে আছে। যার অর্থ হচ্ছে এই অবস্থায় দেশে বেকারত্ব দেখা দিবে, মন্দ অবস্থা বিরাজ করবে। তার মানে হচ্ছে এই অবস্থা আমাদের জন্য কাম্য না, আমরা এই অবস্থা ভালো না, এই অবস্থা আমরা চাই না। আমরা চাই সবসময় উৎপাদন সমান রেখার মধ্যে আমরা উৎপাদন করতে চাই, যেন আমাদের সম্পদের পরিপূর্ণ ব্যবহার হয়। উদ্দীপক অনুযায়ী সি বিন্দু কি দেখাবে? সি বিন্দুকে আমরা বলবো অদক্ষ বিন্দু। কেন? কারণ এই বিন্দুতে যদি তুমি উৎপাদন করো তাহলে তোমার অনেক সম্পদ অযথা পড়ে থাকবে, যার অর্থ হচ্ছে তোমার দেশে যে সম্পদ আছে সেই সম্পদের প্রপার ব্যবহার তুমি করতে পারো নাই। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এখানে উৎপাদন করার অর্থ হচ্ছে তোমার দেশে প্রচুর মানুষ বেকার পড়ে থাকবে, দেশে মন্দ অবস্থা বিরাজ করবে। এই হচ্ছে বিষয়। এখন প্রশ্ন করো, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, প্রশ্ন করো। বুঝছো মৃদুলা, আশরাফুল? জি স্যার। মানে এই যে বিন্দুটা, এটার কয় কি অর্জনযোগ্য, এটা তো চাইতে পারবা না। কেন? কারণ এই পরিমাণ সম্পদ তোমার দেশে নাই। আর উৎপাদন সমন্বয়ের ভিতরে যত বিন্দু আছে এটাকে বলে অদক্ষ বিন্দু। কেন? তোমার দেশে সম্পদ আছে এতটুকু, তুমি উৎপাদন করতেছো এতটুকু, তার মানে অনেক সম্পদ তোমার অযথা পড়ে আছে। এই অবস্থায় বেকারত্ব দেখা দিবে, তোমার হচ্ছে মন্দ অবস্থা বিরাজ করবে। এই এবার ডি নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন যেটা বলতে সেটা হচ্ছে চিত্রের সাহায্যে সুযোগ ব্যয় ধারণা ব্যাখ্যা করো। খুব সহজ। এই চিত্র দিয়েই তুমি যদি বুঝাইতে চাও চিত্রটা আঁকবা, যেহেতু 4 নাম্বারের প্রশ্ন আবার আঁকবা। আইকা মনে করো এখানে দিলে একটা, তোমার যা খুশি দাও, 10 দিলা, 20 দিলা, 5 দিলা, মনে করো তুমি এখানে 50 দিলা, তোমার যা খুশি, সংখ্যা মংখ্যা কোনো বিষয় না, যেভাবে তুমি দাও। দেখো এখানে একটা বিন্দু দিবা এ, এখানে একটা বিন্দু দিবা বি। এই যে দুইটা পয়েন্ট দিছি না, দুইটা পয়েন্টে দুইটা বিন্দু দিবা। এখন কি ব্যাখ্যা দিবা? উপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি পিপি হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা, এর মধ্যে আমরা এ এবং বি দুটি বিন্দু দেখতে পাচ্ছি। এখন তোমার নাম মনে করো কে? আবিদ। আবিদ প্রথমে সে এই বিন্দুটি উৎপাদন করে। এই বিন্দুটি উৎপাদনের অর্থ হচ্ছে সে মনে করে যে সে বেশি পরিমাণে তোমার হচ্ছে আম এবং কম পরিমাণ জাম ভোগ করবে। ওটার অর্থ হচ্ছে সে 20টা আম এবং 5টা জাম ভোগ করবে। কিন্তু কিছুদিন পরে তার মনে হলো না, আমার একটু জাম ভোগের পরিমাণ বাড়ানো উচিত। সে 5 থেকে যখন 50টা জাম ভোগ করতে যাবে তখন তাকে 20 থেকে সে 10-এ চলে আসবে আম ভোগের ক্ষেত্রে। তার মানে অতিরিক্ত 45টা জাম বেশি পাওয়ার জন্য তাকে 10টা আম ত্যাগ করতে হচ্ছে। তার মানে 45টা জাম বেশি ভোগের সুযোগ ব্যয় হচ্ছে 10টা আম ত্যাগ করা। এই হচ্ছে সুযোগ ব্যয়। যেহেতু 4 নম্বরের প্রশ্ন, তোমরা সুযোগ ব্যয়ের জিনিসটা ফার্স্টে বুঝিয়ে দিবা যে সুযোগ ব্যয় হচ্ছে ত্যাগকৃত সুযোগের সুযোগ ব্যয়। কোনো একটা দ্রব্য অতিরিক্ত পাওয়ার জন্য আমরা অন্য দ্রব্যটা যে পরিমাণ ছাড় দেই তাকে বলে সুযোগ ব্যয়। এরপরে আর কি ব্যাখ্যা দেবা যে দুইটা ইয়াতে তোমার হচ্ছে দুইটা কি বলে, এই যে লম্ব এবং ভূমি অক্ষে তোমার হচ্ছে দুইটা জিনিস দেখায়, আম এবং জাম দেখায়। এবং আম এবং জাম যে দেখায়
তো শুরুতে একজন ভোক্তা বা তুমি মনে করো এই বিদ্যুৎ উৎপাদন করো, তার অর্থ হচ্ছে তুমি আম বেশি জাম কম ভোগ করো। এরপরে তোমার মনে হলো যে না, আমার একটু জামের ভোগের পরিমাণ বাড়ানো উচিত, আমের ভোগের পরিমাণ কমানো উচিত। তুমি যদি এই পরিমাণ জাম বেশি ভোগ করতে চাও, তোমাকে এই পরিমাণ আম ত্যাগ করতে হবে। এতটুকু জাম বেশি পাওয়ার সুযোগ পাই হচ্ছে এতটুকু আম ত্যাগ করা। এই বুঝছো স্যার? বলো স্যার এই চিত্রটা কি আঁকে দেওয়া লাগবে নাকি বিস্তারিত দিয়ে দিতে হবে? না না, চিত্র আঁকতে হবে। এটা তো 4 মার্কসের প্রশ্ন না, 4 মার্কসের প্রশ্ন যদি চিত্র না আঁকো তাহলে এটা থাকবে কি? বুঝো নাই? জি স্যার। এক সেকেন্ড দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা, এখন আমরা তোমার হচ্ছে 2 নাম্বার প্রশ্ন যাব। দেখো 2 নাম্বার প্রশ্নটা দেখো। প্রথমে লিখছে যে রাসেলের দেশের উৎপাদনের বেশিরভাগ উপকরণগুলোই ব্যক্তি মালিকানাধীন, তবে সরকারি মালিকানাও কম নয়। এখানে মুনাফা লাভের উদ্দেশ্যে ব্যক্তিগত সকল উৎপাদন কর্মকাণ্ড। খাদিজা হ্যালো, হ্যাঁ চলে এসো, 12টার দিকে চলে এসো এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ সবাইরে জানাই দিও। হ্যাঁ ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। এখানে হচ্ছে যেখানে কোথায় জানি, হ্যাঁ, রাসেলের দেশের উৎপাদনের বেশিরভাগ উপকরণগুলোই ব্যক্তি মালিকানাধীন, তবে সরকারি মালিকানাও কম নয়। এখানে মুনাফা লাভের উদ্দেশ্যে ব্যক্তিগত সকল উৎপাদন কর্মকাণ্ড পরিচালিত হলেও একথা সত্য যে জনকল্যাণের স্বার্থে সরকার ও উৎপাদন কাজের সাথে জড়িত রয়েছে। এখানে ভোগের স্বাধীনতা থাকলেও আংশিকভাবে তা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। আচ্ছা, এটার মানেটা কি বলতো? এটা কোন ধরনের অর্থ ব্যবস্থা? কেউ একজন বলতো দেখি। এই এটা কোন ধরনের অর্থ ব্যবস্থা বলো? মিশ্র অর্থ ব্যবস্থা। এটা মিশ্র অর্থ ব্যবস্থা। কেন? কারণ এখানে ব্যক্তিও আছে আবার সরকারও আছে। এই তো, তোমরা তো মোটামুটি বিষয়টা পারোই। এখানে ব্যক্তিও আছে সরকারও আছে। এবার উদ্দীপকের অনুযায়ী প্রথম প্রশ্ন বলছে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি? অ্যাজ ইউজুয়াল, যেখানে ব্যক্তি স্বাধীনতাই মুখ্য, সেই অর্থ ব্যবস্থাই ধনতান্ত্রিক অর্থ। এক লাইন লিখবা, বই থেকে দেখবা, জাস্ট এক লাইনের একটা সংজ্ঞা লিখবা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। 2 নম্বর লিখছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে কি বোঝায়? এটা ইম্পর্টেন্ট, শোনো মনোযোগ দিয়ে শুনবা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে বোঝায় যেই দামটা সরকারও নির্ধারণ করবে না, কোনো ব্যক্তিও নির্ধারণ করবে না। অর্থাৎ যেই দাম সরকার এবং ব্যক্তি কারো দ্বারাই নিয়ন্ত্রিত হবে না। দামটা তাহলে কে নির্ধারণ করবে? বাজারে চাহিদা যোগানের মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটা দাম নির্ধারিত হবে। এটাকে আমরা বলবো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আবারও শোনো, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে এমন দাম ব্যবস্থাকে বোঝায় যেটা সরকার বা ব্যক্তি কেউই নিয়ন্ত্রণ করবে না। তাহলে কে নিয়ন্ত্রণ করবে? এটা কেউ নিয়ন্ত্রণ করবে না। বাজার নিজের থেকেই ক্রেতা এবং বিক্রেতার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটা দাম নির্ধারিত হবে। এই দামটাকে আমরা বলবো হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। মূলত স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা দেখা যায় মিশ্র অর্থ ব্যবস্থায়। আবার শোনো, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে এমন একটা দাম ব্যবস্থা যেটা সরকারও নির্ধারণ করে না, যেটা ব্যক্তি নির্ধারণ করে না। তাহলে এটা কে নির্ধারণ করে? বাজার নিজের থেকে একটা দাম নির্ধারণ করে। সেটা কিভাবে নির্ধারণ করে? সেটা ক্রেতা এবং বিক্রেতার, ক্রেতা বললো 20, বিক্রেতা বললো 50, ক্রেতা বললো 30, বিক্রেতা বললো 40, ক্রেতা বললো 35, বিক্রেতা বললো আচ্ছা লয়ে যান। তার মানে কি? ক্রেতা এবং বিক্রেতা পরস্পর ভাবে তোমার ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটা নির্ধারিত দামে একটা জিনিস বিক্রি হয়। এটাকে আমরা বলবো হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। অর্থাৎ দামটা কিন্তু সরকারও নির্ধারণ করতেছে না, ব্যক্তিও নির্ধারণ করতেছে না। ক্রেতা এবং বিক্রেতা পারস্পরিক দর কষাকষির মাধ্যমে বা চাহিদা এবং যোগানের পারস্পরিক ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটা দাম নির্ধারিত হয়। এটাকে আমরা বলবো হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। বুঝছো আবিদ, আশরাফ? মানে বিষয়টা হচ্ছে সরকারও নির্ধারণ করে না, ব্যক্তিও নির্ধারণ করে না। কেমনে নির্ধারিত হয়? বাজার নিজের থেকে নির্ধারণ করে। কেমনে নির্ধারণ করে? ক্রেতা এবং বিক্রেতা পারস্পরিক দর কষাকষির মাধ্যমে একটা দামে সেটেল করে, অর্থাৎ চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটা দাম নির্ধারিত হয়। তাকে বলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। শেষ। এরপরে তোমার এখানে গ নাম্বার বলছে রাসেলের দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো। এটা তো তোমরা অলরেডি বুঝে ফেলেছো যে রাসেলের দেশে মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান। এখন এই মিশ্র অর্থ ব্যবস্থার 5-6টা বৈশিষ্ট্য এখানে লিখবা, যেহেতু 3 মাসের প্রশ্ন। এই যে মিশ্র অর্থ ব্যবস্থায় তোমার সরকারও
থাকে, ব্যক্তিও থাকে, তারপরে দামটা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা নির্ধারিত থাকে, সকল সিদ্ধান্ত সরকারও নিতে পারে না, ব্যক্তিও নিতে পারে না, দুইজনকে একসাথে নিতে হয়। মানে এই 5টা বৈশিষ্ট্য বইয়ের মধ্যে দেখবা, অনেক বৈশিষ্ট্য, 15-16টা বৈশিষ্ট্য আছে, যে কোনো 5টা বৈশিষ্ট্য পছন্দের সুন্দরভাবে দিয়ে দিবা, যেটা তোমার হচ্ছে উদ্দীপকের সঙ্গে লিংক আছে, এই টাইপের 5টা বৈশিষ্ট্য দিবা। আচ্ছা, এরপরে দেখো লাস্টের যে প্রশ্নটা দিছে ঘ, সেটা দিছে হচ্ছে তুমি কি রাসেলের দেশের অর্থব্যবস্থা সমর্থন করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, এখন এই প্রশ্নটা হচ্ছে যে তুমি কি রাসেলের দেশে, মনে করো আবিদকে প্রশ্ন করা হলো যে আবিদ তুমি কি রাসেলের দেশে যে অর্থব্যবস্থা আছে এটা সমর্থন করো? আবিদ উত্তর দিল জি স্যার, যে আমি সমর্থন করি। তাহলে ব্যাখ্যা দাও, ব্যাখ্যা কি দিবা? এই মিশ্র অর্থ ব্যবস্থার 5টা বৈশিষ্ট্য দিবা। কি বলে এই মিশ্র অর্থ ব্যবস্থা তুমি কেন পছন্দ করো, তার 5টা বা 6টা তুমি হচ্ছে যুক্তি লিখবা। এখন কি যুক্তি লিখতে পারো তোমরা? আবার যদি আবিদ মনে করে না, মানে প্রশ্ন করছি যে তুমি কি রাসেলের দেশের অর্থ ব্যবস্থা সমর্থন করো, ও বলো না স্যার আমার ভালো লাগে না, তাহলে কেন ভালো লাগে না তার 5টা যুক্তি তুমি দিবা। এটা ডিপেন্ড করতেছে তোমার উপরে। তোমরা মিশ্র অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো আছে এটা রিডিং করে তোমার যদি মনে হয় যে তোমার পছন্দ মিশ্র অর্থ ব্যবস্থা, তাহলে তার পক্ষে যুক্তি দিবা। আর যদি মনে করো যে সেটা পছন্দ না, তার বিপক্ষে যুক্তি দিবা। দেখবা সুবিধা অসুবিধা আছে প্রত্যেকটা অর্থ ব্যবস্থায়, তো সেখানে হচ্ছে তুমি ওই ধরনের বিষয়গুলো উপস্থাপন করবে। এটা তোমার উপর নির্ভর করতেছে। তুমি যদি মিশ্র অর্থ ব্যবস্থা পছন্দ করো তার পক্ষে যুক্তি দিবা, তুমি যদি মনে করো যে না তোমার মিশ্র অর্থ ব্যবস্থা ভালো লাগে না তার বিপক্ষে যুক্তি দিবা। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? আবিদ, আশরাফ, স্যার। মৃদুলা? জি স্যার। এই ত্রিফলা তানজিনা ইতি বুঝছো? ত্রিফলা তানজিনা ইতি, এই বুঝছো তো নাকি? তুমি হ্যাঁ হ্যাঁ করতেছো শুধু, বুঝছো তো? বুঝছো? আচ্ছা ঠিক আছে, না বুঝলে বইলো, শুধু হ্যাঁ হ্যাঁ করবা না, হ্যাঁ যেটাই বুঝবে না সেটাই বলবো। আচ্ছা, এরপরে তোমরা 3 নাম্বার প্রশ্নটা মনোযোগ দিয়ে দেখো। নাম্বার প্রশ্ন আমি লিখলাম হচ্ছে তোমার প্রশ্ন কই 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ পাইছি। একটা চার্ট দেওয়া আছে, লেখছে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য, মনোযোগ দিয়ে দেখো, এক্স ওয়াই কত আছে এখানে, 0 30 0 30 20 20 30 0। এইটা উদ্দীপক তাই না? উদ্দীপকে কি দেওয়া আছে? এক্স এবং ওয়াই দুইটা দ্রব্য দেওয়া আছে, 0 20 30 30 20 0। এই প্রথম প্রশ্ন দিছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা কি, মানে তোমার হচ্ছে কি বলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সংজ্ঞা দিবা। মানে যে অর্থ ব্যবস্থা সরকার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে বলে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। এটা আরেকটা নাম হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আরেকটা নাম হচ্ছে কমান্ড ইকোনমি। 2 নম্বর লিখছে কি উৎপাদন করা হবে, এটা কি ধরনের অর্থনৈতিক সমস্যা? আচ্ছা, কি উৎপাদন করা হবে এটা কি ধরনের অর্থনৈতিক সমস্যা বলতো? এটা মৌলিক অর্থনৈতিক সমস্যা। তোমরা জানো মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3টা। কি উৎপাদন করা হবে, কেমনে উৎপাদন করবা, কার জন্য উৎপাদন করবা। তাহলে কি উৎপাদন করা হবে এটা হচ্ছে প্রথম মৌলিক অর্থনৈতিক সমস্যা। এটা যখন ব্যাখ্যা দিবা তখন তোমরা চেষ্টা করবে একটা চিত্র আঁকতে, ছোট্ট। এই যে মনে করো এটা এ এটা বি, প্রথমে যে চিত্র একটা আঁকলাম না, মনে করো এটা আম এটা জাম, বলবা এই যে চিত্রে যে রেখাটা এটাকে বলে পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা এখানে এ এবং বি দুটো বিন্দু দেখতে পাচ্ছি। ধরো ইতি, ইতি প্রথমে চিন্তা করলো ইতির দেশ যে তারা এই বিন্দুতে ভোগ করবে, এটার অর্থ হচ্ছে তারা আম বেশি পছন্দ করে জাম কম পছন্দ করে, এজন্য তারা এখানে ভোগ করবে। পরবর্তীতে যদি ইতির দেশ মনে করে যে তারা এখন জাম ভোগের পরিমাণ বাড়াবে, তারা বিতে উৎপাদন করবে, কারণ জাম বিতে জাম বেশি আম কম। এই কি উৎপাদন করা হবে, তোমার দেশের মানুষের যেটার দরকার বেশি তুমি সেটা বেশি উৎপাদন করবে, তোমার দেশের মানুষের যেটা কম দরকার সেটা তুমি কম উৎপাদন করবে। এটা ডিপেন্ড করতেছে তোমার দেশের মানুষ আসলে কি ধরনের পণ্য ভোগে অভ্যস্ত সেটার উপর। এই 2-3 লাইন লিখবা, ব্যাখ্যা দিবা, ছোটখাটো ব্যাখ্যা, খুব বেশি লিখতে হবে না। 2 মার্কস মাথায় রাখবা, 3-4 লাইনের বেশি 2 মার্কসের প্রশ্ন লিখবা না, যা চাইছে তাই, কোনো রচনা বচনা লিখতে হবে না। গ এবং ঘ 1 পৃষ্ঠার বেশি কেউ লিখবা না, জাস্ট 1 পেজ, মানে এটা ধরো একটা পৃষ্ঠা না, এই 1 পেজ লিখবা গ, আর ঘ লিখবা সেই 1 পেজ। কেউ আবার রচনা এখান থেকে শুরু করে পৃষ্ঠা বাড়াইয়া 3-4 পৃষ্ঠা লিখবা, বিষয়টা যেন তা না হয়, কারণ আমি তোমার হচ্ছে হইলেই ফুল মার্কস আর না হইলে 0, মাঝখানে কোনো মার্কস নেই। আচ্ছা, এখন তোমাদের এই যে কি বলে প্রশ্ন কই, হ্যাঁ এখানে তোমার 3 নাম্বার প্রশ্ন লিখছে উদ্দীপকের আলোকে উৎপাদন সমান রেখা অঙ্কন করো। খুবই সহজ, দেখো এটা হচ্ছে সর্বোচ্চ ছোট্ট প্রশ্ন, মনোযোগ দিয়ে দেখো। উদ্দীপকের আলোকে উৎপাদন সমান রেখা অঙ্কন করো। প্রথমে কিচ্ছু জানা লাগবে না, একটা উৎপাদন সমান রেখা আঁকা ফেলাইবা। এই টাইপের প্রশ্ন যখন থাকবে আঁকছো, তাই তো উদ্দীপকটাও দেখা লাগবে না, আঁকছো না উৎপাদন সমান রেখা দেখা যাচ্ছে? সৌরভ, আবিদ, আশরাফ, ওকে
কিছু বুঝতে হবে না, জাস্ট একটা তুমি উৎপাদন সমরেখা আঁকছো, আঁকার পরে এখানে এক্স দিছো, এক্স সবসময় নিচে হয়, ওয়াই হয় উপরে। এখন কিভাবে তুমি এটা আঁকবা, এটা হচ্ছে প্রশ্ন। এখানে দেখো ফার্স্টে লিখছি এক্স হচ্ছে যখন শূন্য হয় তখন ওয়াই হয় 30, এটা হচ্ছে শূন্য মূল বিন্দু। এক্স এটা এখানে এক্স শূন্য হতে পারে, ওয়াই ও শূন্য হতে পারে। তো ধরো এক্স যখন শূন্য হয় তখন ওয়াই কত হয় 30, 30 তাহলে ওয়াই কত 30 সর্বোচ্চ 30। আবার ওয়াই যখন শূন্য হয় তখন এক্স কত হতে পারে দেখো তো, 30 ওয়াই যখন শূন্য এক্স 30, তাহলে এক্স হচ্ছে 30। আর যা বিন্দুই আছে একটা এক্স 20 হলে ওয়াই 20 হয়, আগে আঁকবা 20 20 শেষ, বুঝছো? এখন এতটুকু নিলে তো আর 3 এ 3 দিবে না চিত্র, কিন্তু আসলে যে প্রশ্ন দিছি চিত্র কিন্তু শেষ। এখন তোমরা একটু কি করবে, এখানে একটা বিন্দু নিবা এ, এ বিন্দুটা নিবা বি, এ বিন্দুটা নিবা হচ্ছে সি। যতগুলো প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে সব কিন্তু বোর্ডে আসা প্রশ্ন, বুঝছো? তোমরা ভাইবো না এগুলো আকাশ থেকে আনছি। যতগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা সাজেশন হিসেবে দেওয়া হয়েছে সব তোমার হচ্ছে 16 17 18 19 এই বিভিন্ন সালে আসা প্রশ্নই তোমাদের দেওয়া হয়েছে। আচ্ছা, এই তিনটা বিন্দু কেন দিছি বলো তো? একটু ব্যাখ্যা দিবা না, 2-3 লাইন লিখবা না, নাইলে আমি তোমাকে 3 এ 3 কিভাবে দেই লিখবা। চিত্রে এ বিন্দুতে 0 এবং 30 দেখানো হয়েছে, x হচ্ছে 0, y হচ্ছে 30, এটা এই বিন্দু দেখানো হয়েছে। বি বিন্দুতে কি দেখানো হয়েছে x 20 y 20, সি বিন্দুতে দেখানো হয়েছে কি তোমার x 30 y 0 দেখানো হয়েছে। এবং তিনটা বিন্দু আমরা যখন যোগ করছি তখন আমরা একটা উৎপাদন সমরেখা পাইছি, শেষ, বুঝছো? ইতি জি স্যার, মানে জি কিছুই স্যার। না, আমি আঁকছি তো, আঁকার পরে এটারে একেবারে শুধু আঁকলে তো আমি তোমার 3 এ 3 দিতে পারতেছি না, এটা খারাপ দেখায়। Yes, এই sir. জন্য তোমরা যে আঁকছো যে আঁকার পরে 2-3টা লাইন লিখবা যে চিত্রটা কেমনে আঁকছো এটা একটু বলবা, শেষ। এরপরে 4 নাম্বার এই তোমার এটার ঘ দেখো, ঘ বলছি আমি যে তোমার কি বলে x যদি 10 একক এবং y 10 একক এবং x 40 একক y 20 একক সংমিশ্রণে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। মনোযোগ দিয়ে দেখবা, এই প্রশ্নটা বলছি x হচ্ছে 10 y হচ্ছে 10, x এদিকে x হচ্ছে 10 y হচ্ছে 10, একটা বিন্দু পাইলাম না এখানে, x 10 y ও 10 একটা বিন্দু পাইছো। এরপরে বলছি x হচ্ছে 40, x 40 মানে হচ্ছে উৎপাদন সমরেখার বাইরে চলে আসছে, x 40 y হচ্ছে 20। এই এই দেখো বুঝো কিনা, এখানে একটা বিন্দু পাইলাম, এখানে একটা বিন্দু পাইলাম। মনোযোগ দিয়ে দেখো, ঘাবড়াইও না আবার তোমরা ভাইবো না যে আকাশ আঁকছি। এই যে 30 ছিল না প্রশ্ন তোমাদের, এরপরে এখন ঘ নাম্বার বলছে x যদি 10 হয় এবং y যদি 10 হয়, মানে x হচ্ছে 10 y 10, আমরা একটা বিন্দু পাইলাম না। আবার বলছে জি স্যার। x যদি 40 হয় y যদি 20 হয়, একটা বিন্দু পাইলাম না, এখানে একটা বিন্দু পাইছি, এখানে একটা বিন্দু পাইছি। এটার অর্থটা কি? প্রথমে যে প্রশ্ন প্রথমে আমি দেখাইছিলাম যে উৎপাদন সমরেখার ভিতরে যদি কোনো বিন্দু পাও এটাকে কি বলে? অদক্ষ বিন্দু। এই বিন্দুটা হচ্ছে কি? অদক্ষ বিন্দু। আর এই বিন্দুটা কি বলে? অর্জনযোগ্য বিন্দু। মানে এই বিন্দুতে স্যার। তুমি যাইতে পারো না, বলো 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 বলো। অদক্ষ বিন্দুটা কি? অদক্ষ বিন্দু মানে এই যে দেখছো অদক্ষ, যেটা উৎপাদন সমরেখার ভিতরে অবস্থান করে সেটা হচ্ছে অদক্ষ, আর যেটা বাইরে অবস্থান করে সেটা হচ্ছে অর্জনযোগ্য। এই অদক্ষ বিন্দুর অর্থ হচ্ছে তোমার দেশে সম্পদ আছে এই পরিমাণ, তোমার দেশ উৎপাদন করছে এই জায়গায়, তার মানে হচ্ছে তোমার দেশে অনেক সম্পদ অযথা পড়ে আছে, মানে তোমার দেশের মানুষ মানে অনেক মানুষ বেকার আছে, মন্দা অবস্থা বিরাজ করতেছে। আর এটাকে বলে অর্জনযোগ্য, কারণ উৎপাদন সমরেখা এটা, উৎপাদন সমরেখার বাইরে তুমি যাইতে পারবে না, কারণ ওই পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি তোমার দেশে নাই। নাই। এই হচ্ছে ব্যাখ্যা। এখন চিত্রটা আবার দেখো, কিচ্ছু না, তোমারে গ পর্যন্ত আঁকার পরে ঘ যখন বলবে তখন তোমারে বলছে x যদি 10 এবং y যদি 10 হয় এবং x যদি 40 এবং y যদি 20 হয় তাহলে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। এইখানে একবার দেখাইছি 10 10, একবার দেখাইছি 40 20। আমি বললাম যে এখানে যদি উৎপাদন করো তাহলে তোমার অদক্ষ অবস্থা হবে, কারণ অনেক সম্পদ তোমার অযথা পড়ে থাকবে। আবার যদি তুমি এখানে উৎপাদন করো, এখানে তুমি উৎপাদন করতে পারবা না, কারণ হচ্ছে ওই পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি তোমার দেশে নাই, বুঝছো? এই দুইটা অবস্থা আমাদের কোনোটাই ভালো না, আমাদের থাকতে হবে উৎপাদন সমরেখার উপরে। এই উৎপাদন সমরেখার প্রত্যেকটা বিন্দু হচ্ছে দক্ষ বিন্দু, ভিতরে করলে অদক্ষ বিন্দু, বাইরে করলে অর্জনযোগ্য বিন্দু। বিন্দু। কারো কোনো প্রশ্ন থাকলে করো, করো প্রশ্ন করো, প্রশ্ন করো দেখি, প্রশ্ন করো। প্রশ্ন করো কি? এই ইতি ইতি বুঝছো, মৃদুলা বুঝছো? ইতি, মৃদুলা, আবিদ? জি স্যার। জি স্যার। এই আবিদ? জি স্যার আমি বুঝছি। ওকে, জি স্যার আমি বুঝছি। এখন আমরা আচ্ছা এখন আমরা 4 নাম্বার প্রশ্নে যাই। এটা রেকর্ড করা থাকবে, অসুবিধা নেই, এটা তোমাদের গ্রুপে আবার পেয়ে যাবে রাতের বেলা ইনশাআল্লাহ।
জি স্যার আমি ইউটিউবে দিই তো। আচ্ছা এখন ঘন 4 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 4 বলছে হচ্ছে তোমার 4 দেখি একই রকম প্রশ্ন। 4 এবং 1 তো মনে হচ্ছে একই। হ্যাঁ আচ্ছা 4 নম্বর প্রশ্নটা সেম, কোনো পার্থক্য নাই দেখতে পাচ্ছি আমি। এটাও বোর্ডে আসছে তো। এই উৎপাদন সমানরেখা আঁকলাম, এই যে দুইটা বিন্দু নিছো, তারপর আর কিছু আঁকছো, এখানে আম দিছো, আম এখানে হচ্ছে জাম। এটাকে বলে উৎপাদন সমানরেখা পিপিসি। আর এখানে দুইটা বিন্দু আছে এ আর বি। আবার এখানে দুইটা বিন্দু দেখা যাচ্ছে ওই যে একই জিনিস। এই একটা বিন্দু এই প্রশ্ন আসলে এটাই এরকমই প্রশ্ন আসবে, বুঝছো? ফাইনালে এফ ই। এটা প্রশ্ন দেখা লাগবে না। বলো এই বিন্দুটা কি বলো তো, বাইরের বিন্দুটা কি বলে? অ এটা উৎপাদন সম্ভাবনার বিন্দু, অর্জনযুক্ত। অর্জনযোগ্য, জি, অর্জনযোগ্য। অর্জনযোগ্য। আর ভিতরের যেটা অর্জন করার মতো। অর্জনযোগ্য মানে অর্জন করা যাবে না। আর ভিতরের বিন্দুকে বলে অদক্ষ বিন্দু। আর উৎপাদন সমানরেখার প্রত্যেকটা বিন্দু হচ্ছে দক্ষ বিন্দু। এই যে উৎপাদন সমানরেখার উপরে প্রত্যেকটা বিন্দুকে বলে দক্ষ বিন্দু। এবার আমরা প্রশ্ন দেখি। প্রথম প্রশ্ন বলছে তোমার দুষ্প্রাপ্যতা কাকে বলে? চাহিদার তুলনায় যখন সম্পদ সীমিত হয় তখন তাকে দুষ্প্রাপ্যতা বলে। আরো যদি ব্যাখ্যা দিতে চাও যে তোমার দরকার 10টা, বাজারে আছে একটা, তাহলে সম্পদ দুষ্প্রাপ্য। আবার এমন যদি হয় তোমার দরকার মূলা, বাজারে মূলা ছাড়া সব আছে, তাহলে সম্পদ দুষ্প্রাপ্য আমরা বলতে পারি। 2 নম্বর খ নম্বর বলছে মিশ্র অর্থ ব্যবস্থায় মূল্য কিভাবে নির্ধারিত হয়? এটা অলরেডি তোমাদের বলা হয়েছে। মিশ্র অর্থ ব্যবস্থায় মূল্যটা নির্ধারিত হয় স্বয়ংক্রিয়ভাবে। ওই যে ক্রেতাও নির্ধারণ করে না, বিক্রেতাও নির্ধারণ করে না, সরকার বা ব্যক্তি কেউ নির্ধারণ করে না, বাজার নিজের থেকে ক্রেতা এবং বিক্রেতার ঘাত প্রতিঘাতের মাধ্যমে নির্ধারিত হয়, অথবা চাহিদা এবং যোগানের পারস্পরিক প্রতিক্রিয়ার মাধ্যমে দামটা নির্ধারিত হয় মিশ্র অর্থ ব্যবস্থায়। বা মিশ্র অর্থ ব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিরাজমান থাকে। বুঝছো? ওই প্রথমে যেটা বলছি ওইটাই আর কি, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার যা বলছি মিশ্র অর্থ ব্যবস্থার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আচ্ছা এরপরে বলছে উদ্দীপকে যেই মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা উপস্থাপিত হয়েছে তা ব্যাখ্যা করো। এটা তো বোঝাই যাচ্ছে, এই চিত্রটা আছে হচ্ছে তোমার বই দেখবা কি উৎপাদন করা হয়েছে। তোমার দেশের মানুষ যদি মনে করে তারা আম বেশি খাবে তাহলে তারা এই বিন্দুতে উৎপাদন করবে, যদি মনে করে জাম বেশি খাবে তাহলে তারা বি বিন্দুতে উৎপাদন করবে। এটা নির্ভর করবে তোমার দেশের মানুষের চাহিদা আসলে কেমন। পরের প্রশ্ন দিয়েছে ই এবং এ বিন্দু কি দেখায়? ই বিন্দু দেখায় কি অর্জনযোগ্য বিন্দু। এই বিন্দুতে তুমি যাইতে পারবে না, কারণ হচ্ছে ওই পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি তোমার দেশে নাই। এই বিন্দুতে তুমি যাইতে পারবা, কিন্তু এই বিন্দুতে যদি উৎপাদন করো এই বিন্দুকে আমরা বলবো অদক্ষ বিন্দু। কেন? কারণ এই বিন্দুতে উৎপাদন করলে তোমার অনেক সম্পদ অযথা পড়ে থাকবে, তোমার বেকারত্ব বাড়বে, তোমার হচ্ছে মন্দ অবস্থা বিরাজ করবে। এই আর কিছু না, একই ধরনের প্রশ্ন। আজকে এই 4টাই, নেক্সট ক্লাসে বাকি 4টা পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, প্রশ্ন করো, কারো প্রশ্ন থাকলে করতে পারো। সময় আছে 2 মিনিট, বলো। এই ইতি মৃদুলা প্রশ্ন করবা, কোনো প্রশ্ন করো। ইতি জি না স্যার, সহজ হয়ে যাচ্ছে, সমস্যা নেই। কঠিন মনে হচ্ছে নাকি? আমার তো মনে জি হচ্ছে বুঝাচ্ছেন সিম্পল। স্যার প্রথম যে সময় দিয়েছেন ওই সময় দেখে তো পুরো কনফিউজ হয়ে গেছি, তারপর স্যার আপনার কাছে ফোন দিলাম না আমি। হ্যাঁ ও তো তুমি ফোন দিছিলে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম সহজ না? একেবারে তো জি সহজ, তাই না? একদম সিম্পল। জি আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। রেকর্ড করে রাখছি, এটা আবার পেয়ে যাবে আল্লাহ যদি বাঁচায়। ঠিক আছে, রাতের বেলা ক্লাস এটা পেয়ে যাবা।